নমস্কার, ভয়েস 365 চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সুনন্দনা। আজকে আমরা আছি হজ ভবনে। আমাদের সঙ্গে আজকে আছে ত্রিপুরা রাজ্য সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি তথা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার মহাশয়। নমস্কার, আপনাকে ভয়েস 365 চ্যানেলের পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি ভয়েস 365 আপনাদেরকে প্রথমে ধন্যবাদ। আমি রাজ্য মাইনরিটি মোর্চার সভাপতি এবং হজ কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান। প্রথমে আমি রাজ্যবাসীকে নমস্কার, আসসালামু আলাইকুম যতনা কুলকা জানিয়ে আমি শুরু করছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিছুদিন পরেই লোকসভা নির্বাচন। এই নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতিটা কেমন চলছে সেটা যদি আমাদের একটু বলতেন। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে গত 6 মাস আগ থেকে আমরা মাঠে নেমে পড়েছি। রাজ্য সংখ্যালঘু মোর্চার কমিটির পক্ষ থেকে আমাদের রাষ্ট্রীয় অল্প সংখ্যক মোর্চা থেকে আমাদেরকে অনেকগুলো কর্মসূচি দিয়েছে। লাস্ট যে কর্মসূচি দিয়েছে সেটা হলো শুক্রিয়া মোদিজির মুসলিম মহিলাদের ঐতিহাসিক যুগান্তকারী 3টা সিদ্ধান্ত হয়েছে। 1 নম্বর তালাক প্রথা নিবারণ, দ্বিতীয় নম্বর মায়েরাম হজ ফ্রি। মুসলিম মহিলাদের আগে কোনো মহিলা যত হজে যেতে হতো ওনার সঙ্গে একজন অভিভাবক যেতে হতো, এখন ভারত সরকার এবং সৌদি আরব সরকার মিলিতভাবে মোদিজির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে যে মহিলা একলাই যেতে পারবে, মানে একজন ফ্রি মাইনাস হয়েছে। মায়েরাম হজ বলে সেটাকে, মহিলা হজ। এবং 300 যে একটা পার্লামেন্টে যে 33% মহিলা রিজার্ভেশন পাস হয়েছে। এই 3টা ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্তের কারণে আমাদের রাষ্ট্রীয় অল্প সংখ্যক মোর্চার পক্ষ থেকে যে কর্মসূচি দিয়েছে, প্রত্যেকটি ডিএম অফিসে ডিএমের মাধ্যমে মুসলিম মহিলারা মানে মোদিজি শুক্রিয়া অভিনন্দন বার্তা ডিএম সাহেবের মাধ্যমে পাঠাবে মোদিজিকে। সেই প্রোগ্রাম শুরু হয়ে গেছে। গত 4 তারিখ আমাদের গোমতী জেলায় উদয়পুরে প্রায় 1,500 মুসলিম মহিলা নিয়ে আমরা স্মারকলিপি পেশ করেছি। সেখানে ছিলেন আমাদের পরমজিৎ সিং রায় মন্ত্রী মহাশয় এবং জেলা সভাপতি, সবাই সর্বস্তরের নেতারা উপস্থিত ছিলেন। এবং 7 তারিখ হয়েছে সিপাহীজলা, সেখানেও আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ছিলেন, সুন্দর পকরা সব নেতৃত্বরা উপস্থিত ছিলেন, মহিলারা উপস্থিত ছিলেন। এবং আগরতলাতে হয়েছে 13 তারিখ পশ্চিম ত্রিপুরা, সেখানে ডিএম সাহেবের নিকট অনুরূপ কর্মসূচি আমরা পালন করেছি। তারপরে আমরা ঊনকোটি জেলায় কৈলাসহরও ডিএম সাহেবের নিকট কর্মসূচি রূপায়িত করেছি। আমরা আবার 19 তারিখ আমরা আবার ধলাই জেলায় আমবাসাতে অনুরূপ কর্মসূচি রূপায়িত করেছি। আগামী 27 তারিখ দক্ষিণ ত্রিপুরায় বিলুনিয়াতে আমাদের অনুরূপ কর্মসূচি হবে এবং লাস্ট প্রোগ্রাম হবে আমাদের উত্তর ত্রিপুরায়, সেখানেও ঐতিহাসিক প্রোগ্রাম হবে। আমরা চাইছি এই যে প্রোগ্রাম কর্মসূচি আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে মোদিজিকে ত্রিপুরা রাজ্যের 2টা আসন উপহার দেওয়ার জন্য, মোদিজির হাতকে শক্তিশালী করার জন্য আমাদের বৌসভা, উঠানসভা, গৌরসভা, বন্ডস্তর, জেলা স্তর, 10 মাইনরিটি সর্বরকম পাক প্রস্তুতি আমরা মাঠে আছি। ত্রিপুরা রাজ্যের সংখ্যালঘু মোর্চা মাঠে আছি, আমরা কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট হয়েছে। একটা ইন্ডিয়া জোটের ব্যাপারটা সম্পর্কে আপনার মতামত কি? মানে এতে কি বিজেপির যে ভোট, ওটাতে কি কোনো ধরনের আভাস পড়বে? ভারতবর্ষে একটা পুরানো স্লোগান আছে, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। 200 বছরের ব্রিটিশদের এই ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ লোক বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এই ভারতবর্ষ থেকে ব্রিটিশরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভারত আজকে সারা পৃথিবীতে ভারত আই এম ইন্ডিয়ান ফার্স্ট। আর এখন ইন্ডিয়ান যে জোট হয়েছে, IN ফুল স্টপ, এই যে টোটাল ফুল স্টপ মানে কি, এটা শুরুতে তো এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ ভারতবর্ষের মানুষ এখন আর বোকা নয়। কারণ মোদিজির যে স্বপ্ন এক ভারত শ্রেষ্ঠ ভারত, সবকা সাথ সবকো বিশ্বাস সবকো প্রয়াসের ফলে এখানে এই আসন্ন সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আমি ভারতবর্ষে কংগ্রেস দিশাহীন, আদর্শহীন, অস্তিত্ব বলতে কিচ্ছু নেই। এখনও কংগ্রেস দল, আমরা ছিলাম, এখনও কংগ্রেস দল একটা পরিবারের মধ্যে আবদ্ধ।
সে দিল্লিতে, সেখান থেকে এখনও বেরোতে পারছে না। কংগ্রেস দিশাহীন, নীতিহীন, আদর্শহীন। আর ত্রিপুরাজ্যের যারা যখন যেমন তখন তেমন, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, কখনো আমি কারোর নাম বলবো না। আজকে নির্বাচনের আগে ঝাঁপিয়ে পড়ে আমরা এসে যাব, যখন নির্বাচন শেষ সুইচ অফ থাকে। তারা কি পারবে এই রাজ্যের? এই ত্রিপুরাতে তদ্রূপ একটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ। আমি আমার ব্যক্তিগত রাজনীতির অভিজ্ঞতা থেকে বলছি, ভারতবর্ষে বর্তমানে বিরোধীদের অস্তিত্ব বিলীন, বিরোধী কোনো ফ্যাক্টর নেই। এখন ভারতবর্ষের মোদিজি ভার্সেস বিকাশ উন্নয়নের লড়াই হবে, অন্য কিছু লড়াই হবে না। 100% 400-র অধিক আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং মোদিজির সরকার প্রতিষ্ঠিত হবেই হবে, যদি জনগণের ভোটে, জনগণের কারণ এই ভারতবর্ষে এখন চলছে, রাজ্যে চলছে আপাময় জনগণের সরকার, মানুষের সরকার, সাধারণ মানুষের সরকার, দলমত, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সরকার। আগের যে সরকারগুলি ছিল নির্দিষ্ট দলের সরকার, নির্দিষ্ট ব্যক্তির সরকার। সেই কারণে এই বর্তমান ইলেকশনে বিরোধীরা কোনো ফ্যাক্টর নয় আমার মনে হচ্ছে, এটা আমার ধারণা। এই যে বিজেপি সরকার গঠনের পর থেকে সংখ্যালঘু মোর্চার জন্য বা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কি কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হয়েছে, এবং লোকসভা নির্বাচনের আগেই বা কি কি কাজ হতে চলেছে? আমি 11 মাস ওয়াকফ বোর্ডের দায়িত্বে ছিলাম। দল সর্বোপরি বড় কথা, আমি যখন ওয়াকফের দায়িত্ব পাওয়ার পরে, যখন আমি ওয়াকফ চেয়ারে বসার পরে আমি দেখলাম ত্রিপুরাজ্যের ওয়াকফ সম্পত্তি 771টা ওয়াকফ সম্পত্তি ত্রিপুরা সরকারের নামে, যেগুলি 250-300 বছর আগে ওয়াকফ জায়গা ছিল। ত্রিপুরার যে ওয়াকফ চালু হয়েছে 79 সালে, কিন্তু বর্তমান যে সরকারটা আছে ওই সরকারটা 79 সালে ছিল না। কেন আজকে ত্রিপুরা যে 771টা ওয়াকফ সম্পত্তি ত্রিপুরা সরকার নামে, তার জন্য কি বর্তমান সরকার দায়ী, না 79 সালে যারা ক্ষমতা ছিল তারা দায়ী? সেই প্রশ্নটা আপনার কাছে রাখলাম, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমি দায়িত্ব থাকাকালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকারকে আমি বারবার চিঠি লিখে অনুরোধ করেছি যে 771টা ওয়াকফ সম্পত্তি যাতে আবার পুনরায় ওয়াকফ নথিভুক্ত করা হয়, তার জন্য প্রসেস চলছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এই ত্রিপুরা রাজ্যের 2014 সালে প্রথম যখন নরেন্দ্র ভাই মোদীজি সরকার ভারতবর্ষে প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন পার্লামেন্টে অনেক কথা বলেছে বিরোধীরা, ভারতবর্ষ ধ্বংস করে দিচ্ছে, ভারতবর্ষের সার্বভৌমত্ব বিনষ্ট করছে, ভারতবর্ষ অখণ্ডতা বিনষ্ট করছে, ভারতের জাতীয় সংহতি বিনষ্ট করছে, এই ভারতবর্ষে একটা জাতির ভিত্তিতে হিন্দু রাষ্ট্র কায়েম করতে চাইছেন, তখন গত 2014 সালে পার্লামেন্টে নরেন্দ্র ভাই মোদী আই এম ইন্ডিয়ান ফার্স্ট, আমার একটাই স্বপ্ন, আমি সারা ভারতের প্রতিটি মানুষের অভিভাবক, আমার একটাই স্বপ্ন, সবকা সাথ সবকা সবকো বিশ্বাস সবকো প্রয়াস, এটার প্রতিফলন। এখন তৎসময় নরেন্দ্র ভাই মোদীজি পার্লামেন্টে এই ভারতবর্ষের 25 কোটি ধর্মীয় সংখ্যালঘু মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলেছিলেন, এক হাত মে কোরআন শরীফ হোনা চাইয়ে দুসরা হাতে কম্পিউটার। এই ত্রিপুরা যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে ত্রিপুরা যে 129টা মাদ্রাসার জন্য 2 কোটি টাকা প্রদান করেছে, প্রত্যেকটি মাদ্রাসায় একটা কম্পিউটার থাকবে, এই টাকাটা সম্পূর্ণভাবে মাদ্রাসার ছাত্রছাত্রীদের বেরোতে হবে। তাহলে আমি কীভাবে বলবো মুসলিম সংখ্যালঘুদের জন্য কিছু করছে না? অনেক কাজ হয়েছে ত্রিপুরা যে ধর্মনগরে আমি দায়িত্ব থাকালেন 65 তলা স্টল নির্মাণ হয়েছে, বক্সনগরে 2টা মসজিদের জায়গা কাঁটাতারের বাইরে পড়েছে, ত্রিপুরা সরকার টাকা ক্রয় করে, জমি ক্রয় করে প্রায় 3.25 লক্ষ টাকা ব্যয় করে এই আজকে মসজিদগুলি স্থানান্তরিত করেছে এই বর্তমান সরকার। যেমন এই পাশে আপনাদের এই পাশে নজরুল ছাত্রাবাস, এটা অনেক আগে তৈরি, এখনও এটার কাজ সম্পূর্ণ হয় নাই, এখনও অনেক কাজ বাকি আছে। আমাদের ত্রিপুরা সরকার 3.25 কোটি টাকা প্রদান করেছে এই নজরুল ছাত্রাবাসকে সম্প্রসারণ করার জন্য। আরও অনেক কাজ হয়েছে, হবে। সেই লক্ষ্যে সেই নিরিখে মানুষ এই রাজ্যে ধর্মীয় সংখ্যালঘু মুসলিম অংশের মানুষ বিজেপিকে, যে আজকে এই যে আমাদের মোদীজির সুক্রিয়া কর্মসূচি চলছে, যেভাবে মুসলিমদের 100% শরীয়ত বিধান মেনে মুসলিমরা যেভাবে, মহিলারা যেভাবে মাঠে নেমেছে, এটা কিন্তু ভারতবর্ষের জন্য দৃষ্টান্ত। আপনারা যদি ওই দিন উদয়পুরে থাকতেন, সেই দিন 1.5 থেকে 2,000 মুসলিম মহিলা হয়েছে, আপ্লুত হয়ে গেছে, তাহলে মানুষ পাচ্ছে। কারণ আমি 100% আমি আমার ধর্ম পালন করি, আমি আমার নিজ ধর্ম পালন করে আমি অন্য ধর্মকে শ্রদ্ধা করি, যারা নিজ ধর্ম পালন করে তারা অন্য ধর্মকে শ্রদ্ধা করে। আমি দেখেছি এই প্রথম মহিলারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নেমেছে। কেন আজকে ত্রিপুরার যে সরকার, কেন্দ্রীয় সরকার, এবং সবচেয়ে লক্ষণীয় বিষয়, মোদীজি সরকার আজ থেকে 3 বছর আগে এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি ওয়াকফ সম্পত্তির
সার্ভে রিপোর্ট সার্ভের জন্য সরকারিভাবে খরচ করে আমাদেরকে বলেছে আপনারা সারা ভারতবর্ষে ওয়াকফ বোর্ডের সম্পত্তি চিহ্নিত সার্ভের কাজ চলছে। তাহলে আমি কেন বলবো যে বিজেপি মুসলিম বিরোধী? যারা বলছে আজকে বিরোধীরা রাজনীতির জন্য রাজনীতি করে গভীর ষড়যন্ত্র করছে যে বিজেপি মুসলিম না, 100% আমি যেখানে যাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মহম্মদ আল্লাহ ব্যতীত আল্লাহর প্রেরিত রাসূল। আমাদের নবী শুধু মুসলিমদের নবী না, পুরা মানবের নবী। আমি যে রাষ্ট্রে থাকবো রাষ্ট্রের পক্ষে কথা বলা ওয়াজিব, এটা শরীয়ত বিধান আছে। আজকে বিরোধীরা চক্রান্ত করার জন্য একটা জাতিকে পিছিয়ে রাখার গভীর ষড়যন্ত্র বলে, বিজেপির সম্বন্ধে উল্টাপাল্টা বলে আজকে জাতিগোষ্ঠীকে পিছিয়ে রাখার গভীর ষড়যন্ত্র। সেই কারণে বলছি বিজেপি 100% ধর্ম নিরপেক্ষ দল। এটার মধ্যে যদি আমি বুঝি, আমি 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 নিজের সচক্ষে দেখেছি। সেই কারণে এই যে ধর্মীয় সংখ্যালঘুরা 100% স্বেচ্ছাভাবে কাজের নিরিখে, উন্নয়নের নিরিখে মোদিজিকে ভোট প্রদান করবেন। আমরা কিছুদিন আগেই দেখতে পেলাম যে সোনামুড়াতে কংগ্রেসের একটি সভায় এমন একটি প্রশ্ন উঠে এসেছে যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে নাকি সংখ্যালঘুদের জন্য কোনো কাজ করা হয়নি। এই বিষয়ে আপনার মতামতটা কি? কথায় কথায় চলে আসে বলতে হয়। ওয়াকফ বোর্ডের দায়িত্ব পাওয়ার পরে আপনাদের পাশে আগরতলা শহরতলির নন্দননগরে সেখানে 17খানি জমি ছিল, বর্তমান আছে 7খানি। বাকি জায়গাগুলো কোথায় গেল? তোর সময় কারা ক্ষমতায় ছিল? টাকার বিনিময়ে, কোটি কোটি টাকার বিনিময়ে এগুলি মানুষকে দখল দিয়ে দিয়েছে। আমার কাছে প্রমাণ তথ্য আছে। যেমন আমি আসার আগে একটা কর্মসূচি ছিল হাসন রাজার গান, জারি সারি গান, ওয়াকফ বোর্ডের মাধ্যমে। এটা কিন্তু ইসলাম শরীয়ত বিধানে নেই। এটাকে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ। আমি আসার পরে দায়িত্ব নেই, প্রায় বলছে এগুলি বন্ধ করো, বন্ধ করা হোক। আসলে যারা বলছে তাদের তো কোনো পুঁজি নেই, তাদের আর বলার কিছু নেই। তারা সহসা ক্ষমতা আসতে পারবে না। মানুষ তাদের পছন্দ, এখানে উল্টাপাল্টা বলে বিভ্রান্তি করার গভীর ষড়যন্ত্র। শুনে বলতে আজকে কে 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 আছে? কে আছে আজকে? মানিকবাবু রাজ্যের কর্ণধার ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওনার সাথে আমি 2বার লড়েছি, 2008, 2013-তে। আজকে উনার নিজের কেন্দ্রে যেতে পারছে না, এত অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এখন ওরা ঘরে বসে ওই মোবাইল দিয়ে টিপে টিপে যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন সফল হবে না। মানুষ বুঝতে পেরেছে এই দল, ভারতবর্ষের যে দল, এই দল ত্রিপুরায় যে দল সবকা সাথ সবকা বেশ সবকো প্রয়াস, সবার জন্য কাজ করছে, ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে। আজকে বিরোধীতে অস্তিত্ব বিলীন। সুনামুনা না ত্রিপুরা যে কোনো জায়গায় কোনো কিছু বলে লাভ হবে না। তারা সহসা মানুষ তাদেরকে গ্রহণ করবে, তাদের অতীত ইতিহাস মানুষ জানে। আমরা কিছুদিন আগে শুনতে পেলাম যে হজ ভবনে স্টুডেন্টদের জন্য কম্পিউটারের প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে এবং তাদেরকে স্টাইপেন্ডও দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই যে কর্মসূচিটি, এর পিছনে আপনাদের মূল উদ্দেশ্যটা কি? আমি প্রথমে বলবো, আমি যখন দলের দায়িত্ব পেয়েছি, আমি অন্য দলে ছিলাম 2017 আসার পরে। আমি যে সময় যেটা করি মনে পাটে করি, 1 নম্বর। এটার মধ্যে কোনো 2 নম্বরের ধান্দা নেই। আর প্রশাসনিকভাবে আমি দল করি, দলকে শক্তিশালী করার জন্য যা যা করণীয় আমি করি। এটা আমি ছোটোবেলা থেকে মনে পাটে করি, এটার মধ্যে যদি কিন্তু নেই। আর প্রশাসনিক যখন দায়িত্ব থাকবো তখন মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমি সদা ব্যস্ত থাকি। কারণ মানুষ ভুল করে, ত্রুটি থাকে কিছু কিছু। যে কোনো কাজের মেইন হলো স্বচ্ছতা, করার মানসিকতা, একাগ্রতা। দায়িত্ব মানে কি দায়বদ্ধতা, দায়বদ্ধতা মানে কি গোলামি করা। আমরা কিন্তু মানুষের চাকর, মানুষের কথা শুনতে হবে। হ্যাঁ, কিছু যেমন পরশুদিন আমি 2 দিন আগে আমি দায়িত্ব পেয়েছি, আমি সময় পাচ্ছি না, আমি পরিদর্শন করেছি। আমি অফিসারদের বলছি সময়ের কাজ সময়তে শেষ করতে হবে। এটা একটা পরিষেবা কেন্দ্র, মানুষকে পরিষেবা দিতে হবে, পরিষেবা যাতে কোনো ত্রুটি না হয়। এবং আমাদের যেটা আপনি যে প্রশ্নটা করেছেন, কম্পিউটার যেটা ফ্রি কম্পিউটার সেন্টার, এটার মধ্যেও কিছু আমাদের প্রশাসনিক টেকনিক্যাল সমস্যা আছে। আমরা আবার নতুন করে টেন্ডার কল করেছি, এখানে শিক্ষক নিয়োগ হবে, এর মধ্যে আমরা শুরু করব। আমরা বলেছি ফ্রি 3 মাসের জন্য ফ্রি কোচিং সেন্টার এখানে হবে, ক্লাস হবে, সব কিছু আজ আমাদের সব রেডি আছে। এখন যারা মহিলা থাকবে তাদের জন্য একজন অভিভাবক থাকতে পারবে, থাকাটা ফ্রি, খাওয়াটা নিজের। এবং আমাদের একটা স্কলারশিপ আছে, সবগুলো হয়ে যাবে। এর মধ্যে আমরা প্রশাসনিক টেকনিক্যাল সমস্যার সমাধান করে নতুন কম্পিউটার শিক্ষক নিয়োগ করে আমরা কাজ শুরু করব। এই যে মোদিজির 3 তালাক নীতিটা যে অপসারণ, এই বিষয়ে তো অনেক ধরনের অনুষ্ঠান করা হচ্ছে। এই যে বিষয়টা, এই যে নীতিটা অপসারণ করা হয়েছে, এটা নিয়ে রাজ্যের সংখ্যালঘু মহিলাদের মধ্যে কেমন উত্তেজনা? একটা হলো
রাষ্ট্রীয় আইন, একটা হলো সংবিধান আইন, আর হলো শরীয়ত বিধান আইন, আর একটা ধর্মীয় আইন। আমি ধর্মীয় শরীয়ত বিধান আইন এর পক্ষে আমি এই সপক্ষে কথা বলছি না। আমাদের ইসলাম হাদিস শরীয়ত বিধান আছে, আমি যে রাষ্ট্রে থাকবো রাষ্ট্রের পক্ষে কথা বলা ওয়াজিব। ওয়াজিব মানে আরবি ভাষা, ওয়াজিব মানে রাষ্ট্রে। এখন আমি যে রাষ্ট্রে থাকবো রাষ্ট্রের আইন মানা ওয়াজিব। আমি যে রাষ্ট্র সেই রাষ্ট্রের আইন মানব, যেহেতু সরকার যে পলিসি যেটা করেছে মানে রাষ্ট্রীয়ভাবে এটা ভালো হয়েছে। কিন্তু শরীয়ত বিধানে এটা আরেকটা লাইন, তিনটা ভাগ আছে প্রত্যেকটি ধর্মের ক্ষেত্রে, ধর্মীয় আইন, শরীয়ত বিধান আইন, রাষ্ট্রীয় আইন। এটার জন্য স্বাভাবিক। আর তালাক যে ব্যাপারটা আছে, এটা একটা সিস্টেম আছে, আমাদের সিস্টেম আছে। মুখে বললে তালাক 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 হবে না, এটা আমাদের শরীয়ত বিধান আছে, এটা একটা সিস্টেম আছে। একবার বলতে হবে, কোনো বিভিন্ন বিশেষ ত্রুটি থাকলে আবার এভাবে একটা প্রসেস আছে শরীয়ত বিধানে। কিন্তু বর্তমানে শরীয়ত বিধান আইন থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে স্ত্রীর সাথে একটু সামান্য বিবাদের ফলে তালাক বলে দেয়, তালাক তালাক তালাক, মুখে একবার বললে হবে না, এটা সিস্টেম আছে। শরীয়ত বিধানে করতে গেলেও বর্তমানে যেগুলি চলছে এগুলি নিষেধাজ্ঞা জারি হয়েছে, কিন্তু শরীয়ত বিধানে সরকার এগুলো আঘাত করেনি। শরীয়ত রাষ্ট্রীয়, আজকে রাষ্ট্রীয় যে কথাটুকু বলছে শরীয়ত বিধানে কিন্তু সেই কথাটাই বলছে যে মুখে বললে হবে না, সাধারণ ব্যাপার। এটা একটা বিচ্ছেদ মানে কি, এটা চিরজীবনের জন্য। এটা যে শরীয়ত বিধানে যে আইন বর্তমানে অনেকে মানছে না, সেটা স্টপ হয়েছে। এটার কারণে এটা এইভাবে আলোচনা চলছে মানুষ, যে সিস্টেম অনুযায়ী করা হয়েছে শরীয়ত বিধান, কিন্তু বর্তমানে মানুষ শরীয়ত বিধান অনুযায়ী বিভিন্ন লাভ লালসা বা বিভিন্ন কারণে মুখে মুখে হঠাৎ বলে দিচ্ছে এটা হবে না, হয় না, সেটা বন্ধ হয়েছে। বঞ্জনম মহিলারা স্বাগত জানাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার। আপনাদেরও ভয়েস 365 को धन्यवाद।